হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা কি? রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং, যেটা হলো আমার ক্লাস 12-এর মধ্যে থেকে সব থেকে বেশি ক্লাস 11 অপেক্ষা আননোন লেগেছে আর সব থেকে বেস্ট লেগেছে। এইবারে তা বেস্ট লাগার কারণটা কি সেটা তো আমি যখন সংজ্ঞা পড়বো তোমরা তখনই বুঝে যাবে। তা ফার্স্টেই বলে দিই যে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক স্টুডেন্ট ভয় পায়, এমনকি ওরা প্র্যাকটিসও করে না, অ্যাভয়েড করে চলে যায় 5 নাম্বার। তা এটা কিন্তু একদমই অ্যাভয়েডের মতো কিছু জিনিস নয়, খুবই ইজি আর খুবই সহজ, ঠিক আছে? তা এটা কিন্তু পরীক্ষায় কম্পালসারি, ঠিক আছে? মানে একটা পুরো পার্টে দুখানা অঙ্ক আসে, তার মধ্যে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হয়, আর দুটোই আসে লিনিয়ার প্রোগ্রামিং থেকে। অনেক স্টুডেন্টই আছে যেটা এটাকে ছেড়ে চলে যায়, বলে 5 নাম্বার আর খেটে কী লাভ। কিন্তু আমি বারবার বলেছি নাম্বার কিন্তু এখন খুবই ম্যাটার করে, তাই 5 নাম্বারটাও ছাড়বে না যখন এত সোজা চ্যাপ্টার তোমাদের সামনে আছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে একটা জিনিস হলো যে এই চ্যাপ্টারটাকে তোমরা রিয়েল লাইফে ইউজ করতে পারবে যে কোনো বিজনেসের জায়গায়। মানে কি, বিজনেসের কাজের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই হেল্পফুল। ইনফ্যাক্ট তোমরা দেখবে যখন আমরা কোনো উদাহরণ দেবো, দেখবে সেটা রিয়েল লাইফ, আর সেটা কিন্তু অতটাও ইজি প্রবলেম হবে না, মানে জটিল হবে, কিন্তু সেই জিনিসটাকে কিভাবে ইজিলি আমরা এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করতে পারি সেটাই আজকে দেখার মতো। তা তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার ভিডিওর থাম্বনেলে যে আমি ওখানে লিখে রেখেছি নেভার সিন বিফোর। তাই আমি ওরকমই কিছু ইনফরমেশান বা তোমাদের টেকনিক বলবো যেগুলো তোমরা কোনো ভিডিওতে পাবে না, কোনো স্যাররা তোমাদের বলবে না, ঠিক আছে? খুবই আননোন আর ইউনিক টেকনিক। যদি মনে থাকে তো ভালো, আর নাহলে কিন্তু তোমরা লিখেও রাখতে পারো, ঠিক আছে? তাহলে আজকে আমি এই ভিডিওতে বলতে পারো পুরো একটা ওভারভিউ দিতে চলেছি তোমাদের, যে রৈখিক প্রোগ্রামবিধি কী, আমরা কি কি এই চ্যাপ্টারে সলভ করব পুরোটা আর কি এই একটা ভিডিওর মধ্যে। তাই বলে এরম নয় যে পরের ভিডিওগুলো আমি কিছু করাবো না, পরের ভিডিওগুলো কিন্তু আমরা ডাইরেক্ট এক্সাম্পল সলভ করব, আর এই ভিডিওতে একটা এক্সাম্পলের মাধ্যমে খালি বুঝবো যে কী এই রৈখিক প্রোগ্রামবিধিটা, ঠিক আছে? তাহলে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে রৈখিক প্রোগ্রামবিধি, তার মানে কি লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে এই লিনিয়ার কথাটা কেন দেওয়া আছে? তাই লিনিয়ার কথাটা আমি তখনই বোঝাবো যখন আমরা এক্সাম্পল পড়ব, ঠিক আছে? যে এক্সাম্পলে কীভাবে, মানে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি কী আছে, কীভাবে আমাদের দিতে পারে কোয়েশ্চেনটা, ঠিক আছে? তার ফার্স্টে আমি পড়ি সংজ্ঞা, যার জন্য আমার রৈখিক প্রোগ্রাম বিধিটা এত ফেভারিট চ্যাপ্টার। কি? রৈখিক প্রোগ্রাম বিধি এমন একটি শক্তিশালী গাণিতিক পদ্ধতি যার সাহায্যে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদকের মুনাফা সর্বাধিক অথবা উৎপাদন ব্যয় সর্বনিম্ন করা যায়। তাহলে এবারে এটাকে একটু ভেঙে বোঝাই। রৈখিক প্রোগ্রামিং বিধি হলো একটা শক্তিশালী গাণিতিক পদ্ধতি যেটা কিনা আমার সীমিত সম্পদ, মানেটা কি? ধরো কোনো জমি, টাইম, কোনো যন্ত্রপাতি বা অন্য কিছু, মানে যেগুলো আর কি আমাদের কাছে লিমিটেড আছে, বা ওই ব্যারিয়ারটুকুনির মধ্যে আমায় কোনো একটা কাজ দেওয়া হয়েছে। ধরো আমায় দুটো যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হবে, এই টাইপের আর কি জিনিস, সেই জিনিসগুলোকে আমরা বলছি সীমিত সম্পদ। ওগুলোকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? উৎপাদনের মুনাফাকে সর্বাধিক করতে হতে পারে, তার মানে কি, যে প্রফিট সেটাকে আমরা সর্বাধিক করতে পারি। একই ভাষায় আমরা আবার উল্টোভাবে বলতে পারি যে আমার উৎপাদন ব্যয়টাকে সর্বনিম্ন করি। প্রফিট হওয়া মানেই কি, আমার যে লাভের অংশটা হবে বা যে লাস্ট টাকাটা আমরা দেখব সেটা অনেক বেশি হবে, আর সেটা বেশি হওয়া মানে কি, তার তুলনায় আমার উৎপাদন ব্যয়টা অবভিয়াসলি সর্বনিম্ন হবে। তাহলে বোঝা গেল। তাহলে মেন কথাটা কি? মেন কথা হলো আমার কোনো একটা অবজেক্টিভ বা কাজ থাকবে, সেই কাজের মধ্যে আমি আমার মুনাফা বা প্রফিটকে আমরা সর্বাধিক করে আমার যে উৎপাদন ব্যয়টা বা ইনভেস্টমেন্টটা সেটাকে আমরা সর্বনিম্ন করার চেষ্টা করব। তাই এর থেকে তোমরা বুঝতেই পারছো যে পুরোটাই কিন্তু বিজনেস রিলেটেড, এবং এই জিনিসটা যারা ভালো করে জানবে তাদের কিন্তু এই বিজনেসের ব্যাপারে খুবই ভালো ধারণা একটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন অবধি কিচ্ছু বলিনি, আমি জাস্ট সংজ্ঞা বলেছি, ঠিক আছে? এই সংজ্ঞাটা বলার পর এবারে আমি তোমাদের একটুখানি কনফিউজ করার চেষ্টা করব, যে কনফিউশনটা আমি ডাইরেক্ট এক্সাম্পলে দূর করব, ঠিক আছে? তো কী জিনিসটা? রৈখিক প্রোগ্রাম বিধির আমি 4টে গুরুত্বপূর্ণ পদ বলবো, মানে কি বলতে পারো 4টে স্তম্ভ। এই 4টে স্তম্ভের মধ্যে ওপর আর কি আমার একটা এক্সাম্পল বা প্রবলেম দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তা সেই 4টে স্তম্ভ কি? প্রথম স্তম্ভ হলো
সিদ্ধান্ত গ্রহণকারী চল, খুবই বাংলাটা খুবই বাজে জানি, তার থেকে ইংলিশটা দেখো ভালো আছে, ডিসিশন ভ্যারিয়েবলস, তাই তো? তাহলে দেখতেই পাচ্ছি আমি এখানে লেখা আছে ভ্যারিয়েবলসের আগে কী লেখা আছে, ডিসিশন ভ্যারিয়েবল। তার মানে কি, নিশ্চয়ই এমন কোনো ভ্যারিয়েবল হবে যেটার মাধ্যমে আমরা কোনো একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারবো। তা এর সংজ্ঞাটা কি, যে চলগুলো কিছু আর্থিক অথবা প্রাকৃতিক পদার্থের দাম বা পরিমাণ, আশা করি কিছুই বুঝতে পারলাম, মানে সোজা সাপটা বলতে পারো যে সিদ্ধান্তকারী চল হলো এমন কিছু ভ্যারিয়েবল যেগুলোর মান বা যার ভ্যালুটা আমরা লাস্ট অবধি খুঁজবো, আর সেই ভ্যালুগুলোকে ডিপেন্ড করে আমরা কিছু ডিসিশান নেব। ঠিক আছে, এবার তোমরা বলে স্যার কোনো এক্সাম্পল দিয়ে না, কী করে বুঝবো? এক্সাম্পল একদম আমি এক্সাম্পল বলার সময়ই দেবো, ঠিক আছে? আগে কাকে বলে এগুলো জেনে রাখো। নেক্সট স্তম্ভ কি, আমার বিষয়াত্মক অপেক্ষক বা কি অবজেক্টিভ ফাংশন। তাহলে অবজেক্টিভ ফাংশন মানে কি, একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যায় বিষয়াত্মক অপেক্ষক সিদ্ধান্তকারী চলগুলির রৈখিক অপেক্ষক যাকে আমরা অপটিমাইজ করি, অর্থাৎ সর্বাধিক বা সর্বনিম্ন করি। তাহলে ভেঙে বলি কি, একটা রৈখিক প্রোগ্রামবিধি সমস্যায় আমার কিছু অবজেক্টিভ ফাংশন দেয়া থাকবে, যেগুলো কি কন্টেন্ট থাকবে, আমার ডিসিশন ভ্যারিয়েবল বা সিদ্ধান্তকারী চল। দেখতে পাচ্ছ আমি লিখেছি সিদ্ধান্তকারী চলগুলোর, ভালো করে দেখো আমি তারপরে কি লিখেছি, রৈখিক অপেক্ষক। তার মানে কি, সোজা সাপটা আমি বলতে চাইছি যে অবজেক্টিভ ফাংশন যেটা হবে সেটা আমাদের একটা লিনিয়ার ফাংশন হবে। তার মানে কি, আমার যে ভ্যারিয়েবলগুলো থাকবে তার হাইস্ট পাওয়ার কী হবে, 1, বোঝা গেল? আর এই হাইস্ট পাওয়ারটা 1 হয় বলেই, আর ওই জিনিসটাই আমার মেন লক্ষ্য বা মোটিভ বলে আমাদের কিন্তু চ্যাপ্টারের নাম কি, রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং। কারণ এখানে আমার কোনো হাইস্ট পাওয়ার 2, 3 এসবের ব্যাপার নিয়ে, আমার হাইস্ট পাওয়ারটাই সবসময় 1 থাকবে, মানে কি লিনিয়ার হবে। তাই জন্য এই চ্যাপ্টারের নাম লিনিয়ার প্রোগ্রামিং, বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি, যে আমার একটা সমস্যার মধ্যে এই অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে, যেগুলো আবার কি কন্টেন্ট থাকবে, আমার ডিসিশন ভ্যারিয়েবল কন্টেন্ট থাকবে। আর ওই অবজেক্টিভ ফাংশনটাকে আমরা কি করব, অপটিমাইজ করার চেষ্টা করব। আর অপটিমাইজ মানে হলো সেটাকে সর্বনিম্ন করব, আবার কখনো সর্বোচ্চ বা সর্বাধিক করব। তাই সর্বাধিক কখন করব, যখন আমাদের অবজেক্টিভ ফাংশনটা আমার লাভের হবে। কারণ কি, আমি কি চাই, আমার লাভটা যাতে সর্বাধিক হোক। যদি আমার লাভের ফাংশন হয় তাহলে সেটাকে আমি কি করব, সর্বোচ্চ করার চেষ্টা করব। কিন্তু যদি আমার ফাংশনটা উৎপাদন ব্যয় হয়, তখন আমরা কি করার চেষ্টা করব, সেটাকে সর্বনিম্ন করার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে এটারও সেম এক্সাম্পল আমি আসল অঙ্ক করানোর সময় দেব। নেক্সট কি, স্তম্ভটা বাধাগোষ্ঠী, কনস্ট্রেন্টস। মানে কি, কনস্ট্রেন্টস মানে হলো অ্যাকচুয়ালি তোমার কন্ডিশান, মানে কি তোমাদের পার্টিকুলার কিছু কন্ডিশান দেওয়া থাকবে, তার উপর বেস করে তোমরা অবজেক্টিভ ফাংশনও তৈরি করবে, ঠিক আছে? তাই বাধাগোষ্ঠীর মধ্যে এক বা একাধিক শর্তাবলী থাকে, যেটা বললাম, যেটি বা যেগুলি রৈখিক সমীকরণ বা রৈখিক অসমীকরণ। খেয়াল করবে কনস্ট্রেন্টস যেগুলো হয় সেগুলো মোস্ট, মানে সব থেকে বেশি যেটা হয় সেটা হলো অসমীকরণ। আর অসমীকরণ কেন হয় সেটাও যখন আমরা এক্সাম্পল সলভ করব তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে ওটা কেন অসমীকরণ হচ্ছে, ঠিক আছে? নেক্সট স্তম্ভ যেটা হলো আমার হলো কাম্যায়ন সমস্যা, খুবই বাজে বাংলা, তার থেকে আবার ইংলিশ ভালো, দেখতেই পাচ্ছ কি, অপটিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? এক বা একাধিক শর্তাবলীর সাপেক্ষে বিষয়াত্মক অপেক্ষকের চরম বা অবমান সমাধান অন্বেষণ করা তাকে কাম্যায়ন সমস্যা বলে। তার মানে কি, এক বা একাধিক বাধাগোষ্ঠী বা কনস্ট্রেন্টসের সাপেক্ষে আমরা এই আমার অবজেক্টিভ ফাংশনকে যে অপটিমাইজ করব, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, অপটিমাইজেশন প্রবলেম। কারণ দেখতে পাচ্ছ চরম বা অবম করছি, তার মানে কি, সেই জিনিসটাকে আমরা অপটিমাইজ করছি, ঠিক আছে? তাহলে এই চলে গেল আমার 4টে স্তম্ভ। এবার এই 4টে স্তম্ভটা আমার সমস্যার মধ্যে কি কি থাকে আর কিভাবে এই জিনিসগুলোকে শনাক্ত করে আমার সমস্যা বানাবো, আবার সমাধানও করব, সেটা এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। এই একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো চ্যাপ্টারের ওভারভিউ দিয়ে দেবো। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যাদের এই চ্যাপ্টারে এখনও অবধি কোনো ইন্টারেস্ট নেই, তারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখার পরেও এই চ্যাপ্টারে ইন্টারেস্ট না পায়, তাহলে তোমরা রীতিমতো কমেন্ট করে আমাকে বলবে যে স্যার আপনি ভালো পড়াতে পারেননি, ঠিক আছে? তাহলে উদাহরণ 1, একটি আসবাব প্রস্তুতকারক সংস্থা চেয়ার ও টেবিল প্রস্তুত করে। ভালো কথা, সংস্থাটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে দুটো মেশিন M1 ও M2 ব্যবহার করে। তার মানে কি,
এই M1 M2 বা এই যে দুটো মেশিন সেটা কি আমার সীমিত সম্পদ, তাই তো? কারণ আমাদের দুটো বা লিমিটেশন দেওয়া আছে, তাই তো? তাহলে এই দুটো মেশিন ব্যবহার করে চেয়ার বা টেবিল প্রস্তুত করে, ঠিক আছে? প্রতিটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে কোন মেশিন প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করে তা নিচের সারণীতে দেওয়া হলো। নিচে সারণী কোথায়? সারণী তো নেই, সারণী পরের পাতায় আছে, ঠিক আছে? জাস্ট যোগ করলাম আর কি, খুবই বাজে যেটা ছিল। প্রতিটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে কোন মেশিন প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করে, তার মানে কি এক একটা মেশিনের কিন্তু এক এক রকমের টাইম লাগতে পারে চেয়ার বা টেবিল বানানোর জন্য, সেটাই আমাদের কিন্তু দেওয়া আছে। মানে কি জিনিসটা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়, এই মেশিন আর মেশিনের বিভিন্ন টাইম দিয়ে সমস্যাটাকে কি আরও কমপ্লেক্স করে দেওয়া হলো, তাই তো? তাহলে এই হলো আমার মেশিন M1 M2। আর উৎপাদন দ্রব্য কি আমার চেয়ার আর টেবিল। দেখতে পাচ্ছি আমি M1 মেশিন আমার একটা চেয়ার প্রস্তুত করতে 4 ঘন্টা লাগাচ্ছে আর টেবিল প্রস্তুত করতে 1 ঘন্টা লাগাচ্ছে, যেখানে আমার M2 মেশিন চেয়ার প্রস্তুত করতে আমার 2 ঘন্টা লাগাচ্ছে, টেবিল প্রস্তুত করতে আমার 2 ঘন্টা লাগাচ্ছে, ঠিক আছে? এটা আমার দেওয়া আছে। নেক্সট আমায় কি, তাই বুঝতেই পারছো প্রবলেম কতটা কমপ্লেক্স আর কতটা বড়, মানে পড়তেই আর কি টাইম চলে যাচ্ছে। সংস্থাটি M1 ও M2 মেশিন দুটোকে যথাক্রমে সর্বাধিক 16 ঘন্টা ও 10 ঘন্টা ব্যবহার করতে পারে। তার মানে কি M1 সর্বাধিক 16 ঘন্টা ব্যবহার করতে পারে, M2 সর্বাধিক 10 ঘন্টা ব্যবহার করতে পারে। মানে এরকম ধরে রাখো যে 16 ঘন্টার যদি বেশি হয়ে যায় মেশিনের তার কেটে যাবে, মেশিন পুড়ে যাবে। আবার M2 মেশিনের যদি 10 ঘন্টা উপরে হয়ে যায় এই মেশিনের তার কেটে যেতে পারে। তাই সেই হিসাবে আমায় আরও কিছু কন্ডিশন দেওয়া গেল, ঠিক আছে? যদি প্রতিটি চেয়ার ও টেবিল বিক্রি করে যথাক্রমে 12 টাকা ও 9 টাকা লাভ করেন, তবে সমস্যাটিকে এমনভাবে রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা হিসাবে প্রকাশ করো যাতে সর্বোচ্চ লাভ হয়। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, তোমায় একটা সমস্যা দেওয়া হয়েছে, সমস্যা দেওয়ার পর তোমার লাস্টে এখন কী চেয়েছে, এমনভাবে রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা হিসাবে প্রকাশ করো যাতে সর্বোচ্চ লাভ হয়। আর এটাই হলো অঙ্কটার মজা। তার মানে কি, তোমায় যে এখানে এতগুলো কথা বলে মানে পুরো কথার ভাষায় সমস্যাটাকে দেওয়া হয়েছে, তোমায় রৈখিক বিধির প্রোগ্রাম বিধির মাধ্যমে এই সমস্যাটাকে গাণিতিক সমস্যায় আনতে হবে। মানে কি পুরোটাকে গণিতের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। এইবারে যে আমার 4টে স্তম্ভ ছিল, সেই 4টে স্তম্ভ আমি পরপর বলার চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট দেখো, আমায় প্রথমে আগে আমায় ভাবতে হবে যে আমায় কী বার করতে দিয়েছে, কারণ ওটা আমার কী হয়ে যাবে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন মানে কি আমার যে মেন লক্ষ্য, তাহলে সেই অবজেক্টিভ ফাংশনটাকে আমায় খুঁজতে হবে। অবজেক্টিভ ফাংশনটা দেখো কি, যদি প্রতিটি চেয়ার ও টেবিল বিক্রি করে 12 টাকা 9 টাকা লাভ করে, তবে সমস্যাটিকে এমনভাবে রৈখিক সমস্যা প্রোগ্রামবিধির সমস্যা হিসাবে প্রকাশ করো যাতে সর্বোচ্চ লাভ হয়। মার্ক করবে সর্বোচ্চ লাভ, তার মানে কি সর্বোচ্চ লাভটা কিন্তু হলো আমার অবজেক্টিভ ফাংশন। মানে কি ওই যে অবজেক্টিভ ফাংশনটা আমি লাস্টে পাবো ওটাকে কি করতে হবে, আমার সর্বোচ্চ দেখাতে হবে, কারণ কি ওটা আমার লাভের ফাংশন, ঠিক আছে? এইবারে তোমরা ইংলিশ জানো, ইংলিশে যে কোনো সেন্টেন্সে কি 3টে পার্ট থাকে, কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেম জিনিস এখানে তোমায় আবার অবজেক্টকে খুঁজতে হবে। মানে কি তোমার এই সর্বোচ্চ লাভটা কিভাবে হচ্ছে তার কারণ অবধি যেতে হবে। মানে কি তোমায় মেন কী জিনিস আলটিমেট আর কি লাস্ট অবধি খুঁজতে হবে, যেটার উপর বেস করে তোমার লাভটা সর্বোচ্চ হবে। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করি অবজেক্ট খোঁজার জন্য, তাহলে সর্বোচ্চ লাভ আমার কিসের উপর ডিপেন্ড করছে, কিসের উপর ডিপেন্ড করছে, চেয়ার আর টেবিলের সংখ্যার উপর, কারণ ওগুলোকেই বিক্রি করে আমরা লাভ করছি। তাহলে এই চেয়ার আর টেবিলের সংখ্যাটা আমার কি হয়ে গেল, দেখে নাও কোনটা আছে, সিদ্ধান্তকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল, মানে যার মধ্যে দিয়ে আমরা ডিসিশন নেব। তাহলে ডিসিশন ভ্যারিয়েবলগুলো আমরা জেনে গেলাম, অবজেক্টিভ ফাংশন কোনটা জেনে গেলাম। নেক্সট কি আছে, বাধা গোষ্ঠী কনস্ট্রেন্টস আর অপটিমাইজেশন প্রবলেম যেটা আছে সেটা তোমাদের এই পাঠে তোমাদের বোঝাবো না, সেটা আমি তোমাদের নেক্সট পাঠে বোঝাবো, মানে এই সমস্যাটা সমাধান করার পর। তাহলে বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্টস কোনগুলো আছে দেখো, ফার্স্ট যে কনস্ট্রেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি সেটা কি, আমার M1 মেশিনের এইটা লিমিটেশন আছে 16 ঘন্টা সর্বাধিক, M2 মেশিনের লিমিটেশন আছে সর্বাধিক 10 ঘন্টা। তাহলে এইগুলো হলো কনস্ট্রেন্টস। তোমরা দেখবে যে আরও অনেক কনস্ট্রেন্টস বেরোবে যখন আমরা এটা সলভ করতে যাব। তাই বোঝানো গেল যে স্তম্ভগুলো কী কী। আর লাস্ট একটা স্তম্ভ যেটা আমি বলিনি, যেটা হলো এর সেকেন্ড পার্ট,
যেটা তোমায় এই প্রবলেমে করতে হবে না। আর সেটা কেন করতে হবে না সেটাও আমি বলবো। তাহলে আমার অ্যাকচুয়াল মেন লক্ষ্য কী? আমার চেয়ার টেবিলের সংখ্যা বার করা, আর ওই সংখ্যাটাই আমাকে বলবে যে আমার কিভাবে সর্বোচ্চ লাভ হচ্ছে। ফাইন, তাহলে ফার্স্ট আমি কি ধরবো? মনে করি এক্স সংখ্যক চেয়ার ও ওয়াই সংখ্যক টেবিল প্রস্তুত করলে লাভ সর্বাধিক হয়। ভালো কথা। এইবারে একটা জিনিস দেখো, আমি এখান থেকেই একটা কনস্ট্যান্টস পেয়ে যাচ্ছি, কি সেটা এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু 0 এবং ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু 0। এবার তোমরা বললে কেন স্যার এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু 0 ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু 0 কেন হলো? কারণ কি, এক্স চেয়ারের সংখ্যা, ওয়াই টেবিলের সংখ্যা, টেবিল চেয়ার এগুলো কোনো নেগেটিভ সংখ্যা হতে পারে না। মানে -5 সংখ্যক টেবিল এরম তো হয় না, সেটা তো কিছু পজিটিভই হবে, তাই অবভিয়াসলি এগুলো গ্রেটার দ্যান ইকোয়ালস টু 0ই হবে। আর দেখতে পাচ্ছ কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, কারণ কি আমরা পারফেক্ট সংখ্যাটা জানি না, তাই যেহেতু আমরা এই গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিচ্ছি, তাই কিন্তু আমার জিনিসটা কী হয়ে যাচ্ছে? অসমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে অসমীকরণটা কেন হলো সেটাও বোঝা গেল। নেক্সট আমরা আমাদের চলে যাই এবার অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে? তাহলে প্রতিটি চেয়ার বিক্রি করে প্রস্তুতকারক 12 টাকা লাভ করছে, আর প্রতিটি টেবিল বিক্রি করে 9 টাকা লাভ করছে। তাই প্রতিটি চেয়ার যদি 12 টাকা করে লাভ হয়, এক্সট্রা চেয়ার কত টাকা লাভ করবে? 12x টাকা। প্রতিটি টেবিল বিক্রি করে যদি 9 টাকা লাভ হয়, তাহলে ওয়াইটা চেয়ার বিক্রি করলে কত টাকা লাভ হবে? 9y টাকা। তাহলে আমার মোট লাভটা কত হচ্ছে? আমার 12x প্লাস 9y। অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ এটা কি আমার অবজেক্টিভ ফাংশন, আর দেখতে পাচ্ছ জেড ইকুয়ালস টু এই ফাংশনটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এই ফাংশানে এক্স ওয়াই সবার হাইয়েস্ট পাওয়ার 1, তাই জন্য এই ফাংশনটা একটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে? ওই জন্য এই চ্যাপ্টারের নাম কি? লিনিয়ার প্রোগ্রামিং। তাহলে এই ফাংশনটাকে আমায় কী করতে হবে? সর্বোচ্চ করতে হবে, বা কি এর চরম মান আমায় বার করতে হবে। কিন্তু চরম মান আমরা জানি এইভাবে বার করতে পারবো না, কারণ কি আমাদের আরও কিছু কনস্ট্যান্টস লাগবে বা কন্ডিশন লাগবে, তাই তো? এইবারে আমি আমার নেক্সট কন্ডিশনগুলোকে খুঁজতে খুঁজতে চলে যাই, সেটা কি আমার সর্বোচ্চ ঘন্টাগুলো দেওয়া আছে। তাই দেখো, এক্সট্রা চেয়ার আর ওয়াইটা টেবিল প্রস্তুত করতে M1 ও M2 মেশিনের যথাক্রমে কত লাগবে? দেখো, M1 মেশিনের কত লাগবে টাইম? এক্স চেয়ার, তার মানে 4 ইন্টু এক্স প্লাস টেবিল কি 1 ইন্টু ওয়াই, তার মানে কি 4x প্লাস ওয়াই ঘন্টা লাগবে। আর M2 মেশিনের কত ঘন্টা লাগবে? দেখো, 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই, তার মানে 2x প্লাস 2y ঘন্টা লাগবে। এইবারে তোমায় কি বলেছে? M1 মেশিন সর্বোচ্চ কত চলবে? 16 ঘন্টা। তাই দেখতে পাচ্ছ 4x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 16 দেওয়া আছে। কারণ কি লেস দ্যান ইকুয়ালস টু দেওয়া মানে কি 16টা তোমার যাবে সর্বোচ্চ, মেবি ওর কম হতে পারে বাট ওর বেশি হবে না, তাই তো? সেই হিসাবে আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। যদি আমায় বলতো সর্বনিম্ন, তাহলে আমি কি করতাম? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 16 দিতাম, মানে কি 16 ঘন্টা আমাকে চালাতেই হবে, তার বেশি হতে পারে। বোঝা গেল কীভাবে কন্ডিশনগুলোকে করছি। নেক্সট কি আমার কী হবে? 2x প্লাস 2y কী হবে? ম্যাক্সিমাম 10 ঘন্টা চলবে, তার মানে কি লেস দ্যান ইকুয়ালস টু 10, এটাও 10-এর কম হতে পারে বাট কি আমার 10-এর বেশি হবে না। তাহলে বোঝা গেল আমার কী কী কনস্ট্যান্টস রয়ে গেল। এইটা আমার কনস্ট্যান্টস, এইটা আমার কনস্ট্যান্টস, এটাও আমার কনস্ট্যান্টস, আর এটা কি আমার অবজেক্টিভ ফাংশন। তাহলে অ্যাকচুয়াল আমার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটা কি? এই জিনিসটা বা এই ফাংশনটাকে আমার চরম নির্ণয় করতে হবে, যখন কিনা আমার বাধা গোষ্ঠী কী হচ্ছে, এইটা একটা, নেক্সট এইটা একটা, আর কি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। এটি হলো গাণিতিক সমস্যা আকার। তোমাকে কি বলেছে? তোমাকে কিন্তু এই প্রবলেমটাকে সমাধান করতে বলেনি, তোমাকে কি বলেছে দেখো মানে লাস্টে, যে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা হিসাবে প্রকাশ করতে হবে। মানে তোমায় কিন্তু সমাধান করতে বলেনি, তোমাকে জাস্ট কি এরকম গাণিতিক সমস্যা রূপে প্রকাশ করতে হবে, যেটা হলো লাস্টের এইটুকুনি জিনিস। তাহলে এই জিনিসটা করলেই কিন্তু তুমি 5 মার্কস পেয়ে গেলে। এবারে পরীক্ষায় একটা এরকম আসে, মানে যেখানে তোমাদের সমস্যা ক্রিয়েট করতে হয়, সমস্যা বানাতে হয়, এরকম আর কি গাণিতিক সমস্যা আকারে। আর আরেকটা কোন পার্ট আছে, সেটা হলো তোমাদের সমস্যার সমাধান করতে হবে, আর সেখানে কি তোমায় এই সমস্যাটা দেওয়া আছে, মানে কি তোমায় এইখান থেকে অঙ্কটা শুরু করতে হবে, এটা দেওয়া আছে, তোমাকে জেডের মানটা বার করতে হবে লাস্ট অবধি। তাহলে সেটাও আমি এই ভিডিওতে বোঝাবো, আর সেটাই হলো আমার কিনা 4 নম্বর স্তম্ভ, যেটা কি অপটিমাইজেশন প্রবলেম। মানে কি এখন আমি আমার অবজেক্টিভ ফাংশনটাকে চরম বা অবম করার চেষ্টা করব বিভিন্ন শর্তাবলীর সাপেক্ষে। ওকে, তাহলে এতে আমি বেশি টেকনিক বা ট্রিক বলবো। তাহলে এই
প্রবলেমটায় ট্রিক বুঝে গেছো। কী করব, ফার্স্টে আমি খুঁজে বার করবো আমার অবজেক্টিভ ফাংশনটা। নেক্সট কি, অবজেক্টিভ ফাংশনকে আমি কী দিয়ে প্রকাশ করব অবজেক্ট খোঁজার জন্য, মানে অবজেক্টিভ ফাংশনটা আমার কিসের উপর ডিপেন্ড করছে, যার মানগুলো আমায় বার করতে হবে। তাহলে এইটাই হলো টেকনিক। একবার তুমি যদি জানতে পেরে যাও যে তোমার লাস্ট অবধি কী বার করতে হবে, তুমি কিন্তু অঙ্ক পড়তে পড়তে পরপর এই জিনিসগুলোকে ইজিলি বানিয়ে নিতে পারো, যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আশা করছি ইজি লাগছে চ্যাপ্টারটা, খুবই কিন্তু ইজি, ভয় পাওয়ার কোনো কারণই নেই। তাহলে এবারে চলে আসি আমার অপটিমাইজেশন প্রবলেম। তার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা কি, কার্যকর সমাধান ও কার্যকর অঞ্চল, ফিজিবল সলিউশন অ্যান্ড ফিজিবল রিজিয়ন। ঠিক আছে, তাহলে এক্স কমা ওয়াইকে একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার একটি কার্যকর সমাধান বলা হবে যদি এক্স কমা ওয়াই সমস্যাটির বাধাগোষ্ঠী সকল অসমীকরণকে সিদ্ধ করে, আর কার্যকর সমাধানগুলির সেটকে কার্যকর অঞ্চল বলে। দেখতেই পাচ্ছ তোমরা কি, আমরা যদি এই জিনিসটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করি, আমরা কোনো একটা পার্টিকুলার পুরো এরিয়া পাবো, তাই তো? কারণ কি, এটা একটা অসমীকরণ লেস দ্যান গ্রেটার দ্যান আছে, তাই ওই কার্যকর সমাধানগুলো মানে যে পুরো এরিয়াটা হবে সেটাকে আমরা কি বলছি, কার্যকর অঞ্চল। আর ওই অঞ্চলের মধ্যে আমার কোনো এমন একটা পয়েন্ট যেখানে আমরা পাবো এক্স কমা ওয়াই, সেটাই হবে কিন্তু গিয়ে আমার কার্যকর সমাধান। এবারে এই জিনিসগুলোকে কিসের উপর ডিপেন্ড করে, মানে কার্যকর সমাধান যে হচ্ছে সেটা কি করে বুঝবো, কিভাবে, যদি সেটা আমার কি হয়, প্রান্তিক সমাধান। এই জিনিসটা আবার কি, প্রান্তিক সমাধান মানে হলো অপটিমাল সলিউশন, যদি কার্যকর অঞ্চলের কোনো বিন্দুতে একটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার বিষয়াত্মক অপেক্ষকের মান চরম বা অবম হয়, তবে সেই কার্যকর সমাধানকে প্রান্তিক সমাধান বলে। এবার তোমরা কথা বলবে যে এটাই তো আমি বললাম যে কার্যকর অঞ্চলের মধ্যে কোনো এমন একটা বিন্দু এক্স কমা ওয়াই হবে যেটায় ভ্যালু, মানে জেডের মধ্যে যার ভ্যালু বসালে জেড আমার চরম বা অবমান হবে, সেটাই আমার কার্যকর সমাধান হবে, ফাইন। কিন্তু এটাকে প্রান্তিক সমাধান কেন বলছে, কারণটা হলো আমরা যে রিজিয়ানটা ক্রিয়েট করব না, সেই রিজিয়ানের 4টে 5টা যতগুলোই দিক হোক না কেন, যে প্রান্তিক বিন্দুগুলো পাবো সেই প্রান্তিক বিন্দুগুলোই কিন্তু হলো আমার অ্যাকচুয়াল সমাধান। এবারে কারণটা জিজ্ঞাসা করো, কারণ আমিও জানি না এটা, মানে কাইন্ড অফ বলতে পারো যারা আর কি গণিত বিশেষজ্ঞ তারাই আর কি গবেষণা করে বা বলতে পারো পরীক্ষা করে দেখেছে যে প্রান্তিক বিন্দুগুলোকে নিয়ে আমি যদি কাজ করি, ওই বিন্দুগুলোর মধ্যেই কোনো না কোনো এমন একটা বিন্দু পাবো যেখানে আমার অবজেক্টিভ ফাংশনটা চরম হচ্ছে আবার অবমও হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার মেন মোটিভ কী হবে, আমার কার্যকর অঞ্চলটাকে খোঁজা, কার্যকর অঞ্চলের মধ্যে প্রান্তিক বিন্দুগুলোকে খোঁজা, প্রান্তিক বিন্দু পেয়ে গেলে একটা একটা করে প্রান্তিক বিন্দু বসাবো, বসিয়ে যেটার মান আমি ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো সেটাই কি হয়ে যাবে আমার কার্যকর সমাধান। তাই বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, এবার অঙ্কে চলে যাই। কি, জেড আমার এরকম দেওয়া, বাধাগোষ্ঠী কি আমার এইভাবে দেওয়া আছে। এইবারে আমরা পাতি একটা গ্রাফ আঁকবো। এবার তুমি ভাবার চেষ্টা করবে যে আমি এত ছোট গ্রাফ এঁকেছি আর তার মধ্যে এইটুকুনি জায়গাটাই কেন এসছে। তাহলে প্রথম যে কনস্ট্যান্টস আমরা বানিয়েছিলাম তার জন্যই এইটুকুনি জায়গা এসছে, সেটা কি, এক্স গ্রেটার দ্যান 0 আর ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু 0। তার মানে কি, এক্স গ্রেটার দ্যান ইকোয়াস টু 0 মানে কি, তোমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই গ্রেটার দ্যান ইকোয়াস টু 0 মানে কি, তোমার এক্স অ্যাক্সিস। তার মানে কি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কিন্তু ওই জিনিসটা সীমাবদ্ধ থাকবে, বা কি আমার প্রথম আর কি রিজিয়ানটাই ওর মধ্যেই আর কি ঘোরাফেরা করবে, সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে যাবে না, খালি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। তাই এই দুটো কন্ডিশনগুলোকে আমি আলাদাভাবে শো করিনি, বাট কি এই দুটো অ্যাক্সিস দিয়েই ওই দুটো কন্ডিশন বোঝানো হয়ে যাচ্ছে। এইবারে কথা হলো এই দুটো সমীকরণকে কী করে এখানে পুট করব। তাহলে আমি এই সমীকরণগুলোকে আগেও বলেছি কীভাবে পুট করতে হয় বা আঁকতে হয়। কী করব, যেহেতু এগুলো স্ট্রেট লাইন তাই আমরা জানি স্ট্রেট লাইনই হবে, কিন্তু কীভাবে হবে কী করে বুঝবো, ফার্স্টে এটা দেখো কী করব, এক্সের জায়গায় 0 বসাবো, বসিয়ে ওয়াইয়ের ভ্যালু বার করবো। এক্সের জায়গায় 0 হলে ওয়াই 16 হচ্ছে, আর আমি লেস দ্যানটাকে তখন কনসিডার করবো না, আমি খালি ইকুয়ালস টু করে সমীকরণের সমাধান করব। ঠিক আছে, নেক্সট কি, ওয়াইটাকে আমি 0 করবো, ওয়াই যদি 0 হয়ে যায় আমি এক্সের ভ্যালু দেখো কত পাবো, 4x ইকুয়ালস টু 16, তার মানে এক্স ইকুয়ালস টু 4। তাহলে এই দুটো পয়েন্ট আমি এখানে বসাবো, দেখতে পাচ্ছ বসিয়েছি 4,0 0,16, দুটোকে এরকম কাট করব, কাট করে এটাই হয়ে যাবে আমার সরলরেখা। এবারে তোমরা একটা জিনিস বলবে আমি এখানে কি এরকম ডাইরেকশান দিয়েছি, সেটা কি, ডাইরেকশান দেওয়া হলো এই লেস দ্যান ইকুয়ালস টুর জন্য। এবারে তোমরা ভাববে যে স্যার লেস দ্যান বলে কি ডাইরেকশানটা এদিক ওদিক দিয়েছেন, অনেক স্যার বলে
লেস দ্যান হলে এদিকে হয়, গ্রেটার দ্যান হলে এদিকে হয়, কিন্তু তোমরা কিন্তু আরও কনফিউজ হয়ে যাবে যদি তোমার জিনিসগুলো এইরাম থাকে। তখন কিন্তু এই জিনিসটা উল্টো হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তাই তুমি এই জিনিসটা বুঝবে কী করে যে ডাইরেকশানগুলো কোন দিকে যাবে। বেস্ট টেকনিক, কোথাও এই টেকনিকের সম্পর্কে শোনোনি সেটা আমি বলছি, কি তোমার সমীকরণে 0,0 বা মূলবিন্দু পয়েন্ট বসাবে, বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তোমার বাঁদিকে কী হচ্ছে 0, দেখো 0 < 16, এটা কি ট্রু? এটা ট্রু। যদি এটা ট্রু হয় 0,0 যেদিকে থাকছে সেদিকে তোমার ডাইরেকশানগুলো হবে। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে। যদি আমার জিনিসটা এরকম থাকতো আর আমার 0,0 বসিয়ে জিনিসটা যদি ফলস যেত, তাহলে কিন্তু আমি এদিকে দিতাম। মানে কি, যদি আমার 0-র দিকে ট্রু আসে তাহলে 0-র দিকে যে ডাইরেকশানে গেলে পাবো সেই ডাইরেকশান দেবো। যদি বসি আমার ফলস আসতো তাহলে আমি উল্টো দিকের ডাইরেকশান, মানে এরকম ডাইরেকশান আমি দিতাম। ঠিক আছে। তাই ফার্স্ট ডাইরেকশান হলো আমার এটা। সেকেন্ড সমীকরণও সেমভাবে সমাধান করব। একবার 0 বসিয়ে এক্সের জায়গায় 0 বসিয়ে ওয়াইয়ের ভ্যালু 5 বার করলাম, একবার এক্সের জায়গায় 5 বসিয়ে ওয়াইয়ের ভ্যালু 0 বার করলাম। সেই সমীকরণটা আমার এরকম গেল। গিয়ে দেখতে পাচ্ছ আমি আবার এখানে 0,0 বসালাম আর আবার দেখছি 0 < 10 সত্য। তার মানে কি এটাও আমার 0-র দিকে হবে। তাই ভালো করে দেখো, এটাও এদিকে, এটাও এদিকে। তাহলে সবগুলো একমাত্র স্যাটিসফাই হবে কখন? যখন আমি এইটুকুনি রিজিয়ানে থাকবো। দেখতেই পাচ্ছ এইটুকুনি রিজিয়ানে আমার সমস্ত অসমীকরণগুলোকে সমাধান করতে হবে। এইবারে এখানে আমার 4টে কৌণিক পয়েন্ট পাচ্ছি। সেটা কি 0,0, 0,5, একটা বিন্দু যেটা হলো এই দুটো সরলরেখার ছেদবিন্দু। দুটো সরলরেখাকে জাস্ট কী করবে, সমাধান করবে, এক্স ওয়াই এর মান বার করবে। বার করলেই তুমি এই সি এর ভ্যালু পেয়ে যাবে। আর বি যেটা পয়েন্ট, যেটা আমি বার করেছিলাম 4,0 এইখান থেকে। ঠিক আছে। তাই 4টে হলো আমার প্রান্তিক বিন্দু। এরই কয়েকটা বিন্দু কিন্তু আমায় চরম বা অবমান দেবে। আমি এখন কী মান খুঁজবো? চরম মান। তাহলে আমি চরম মানের দিকে যাব। তাহলে এই প্রান্তিক বিন্দুগুলোই আমার কোনো না কোনো কার্যকর সমাধান। তাই ফার্স্ট 0,0 জেডের জায়গায় জেডের উপর বসালাম। দেখো জেডের ভ্যালু কত পেলাম? 0। ঠিক আছে। আর সব কটার ভ্যালু আমি বার করব। ঠিক আছে। এরম নয় যে দুটোর ভ্যালু বার করলাম, করে বলছি আরে এটা বড় তাহলে এটা হবে। সব কটা ভ্যালু আগে আমি বার করব, তারপরে যেটা ম্যাক্স সেটা দেখব। ঠিক আছে। তাই 2-এ এবার কি 0,5 বসালাম। দেখতে পাচ্ছি জেডের মান আগের থেকে একটু বেড়েছে, 45 হয়েছে। নেক্সট 4,0 করলাম। জেডের মান আগের থেকে আরও বেড়েছে, কত হলো? 48। লাস্ট 4-এর ভ্যালুটা আমি বসিয়ে পেলাম। দেখো জেডের মান সর্বোচ্চ হচ্ছে 56। তার মানে কি এক্স আর ওয়াইয়ের এই ভ্যালুটার জন্য তুমি জেডের মান সর্বোচ্চ পাচ্ছ, তার মানে কি লাভ তোমার সর্বোচ্চ হচ্ছে। তাহলে আমার কার্যকর সমাধানটা কী হয়ে যাবে? x = 11/3 আর y = 4/3। এবার তোমরা বলবে স্যার এক্স ওয়াই এগুলো তো চেয়ার টেবিলের সংখ্যা, চেয়ার টেবিলের সংখ্যা কী করে এরকম ভগ্নাংশে আছে? সেটা ভেবে আমাদের লাভ নেই। সেটা যারা ব্যবসা করবে তারা ভাববে যে তারা কীভাবে বানাবে। মানে মোট কথা কি, এই এই সংখ্যক চেয়ার বা টেবিল বানালে তোমার লাভ সব থেকে বেশি হবে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি আমি বলে দিলাম যে এইটা আর একটা সমস্যা হয়, এটার সমাধানও আমি দেখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু এক্সাম্পল নিয়ে আসবো। এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।